মানুষ সালাম দিচ্ছে যে আপনি বিপদে আপদে হোক বা তার ভবিষ্যৎ নিয়ে আপনি কাজ করেন, চিন্তা করেন। কিন্তু আপনি যদি এমন কিছু করেন যেটা তাকে আঘাত করবে, দুঃখ দিবে, আপনার পেছন থেকে সরে যাবে, আপনার পিছনে এখন আপনি সালাম পান, আপনি বের হলে মিছিল করলে সে এসে মিছিলে হয়তো অংশগ্রহণ করে, হয় মধ্যে থেকে বা পিছনে থেকে একজন সমর্থক হিসাবে। কিন্তু আপনি যদি এমন কোনো কাজ করেন যেটাতে সে আঘাতপ্রাপ্ত হবে, সে কি আপনার পেছনে থাকবে? সে কি পাবলিকটা আপনার পিছনে থাকবে? সে যদি না থাকে তো আপনি কিসের নেতা? আপনি কিসের নেতা? এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন। এবং সহকর্মী বৃন্দ, আপনাদেরকে আমি একটি কথা বলি, এটা ব্যক্তিগতভাবে নিবেন না। কথাটি হচ্ছে, দেখুন, মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে, আমাদের উপরে, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদের উপরে। মানুষ অর্থাৎ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা ভোটার এই দেশের, তারা বিএনপির উপরে আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে, আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্চার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে, তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। হ্যাঁ, অনেকে ইদানিং কিছু কিছু লোক বলার চেষ্টা করে যে দেখুন আপনারা নয় কি করছেন, আমাদের মধ্যে কেউ কেউ করেছে, কোনো কোনো সদস্য ভুল করেছে, বিভ্রান্ত হয়েছে, কিছু কিছু আপত্তিকর কাজ করেছে, আমরা আমাদের দলের সাথে তার সম্পর্কটা ছিন্ন করেছি। এতে কি হবে কেউ কেউ বলে, এতে কি হবে সেটা হচ্ছে পরের ব্যাপার। কিন্তু আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। হ্যাঁ, হয়তো সবগুলা ব্যাপার আমরা এরকম আরো কেউ কেউ করছে, আমরা হয়তো সবগুলা ব্যাপার অ্যাড্রেস করতে পারছি না। যতটুকু আমরা জানছি আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি, যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করছি, আমাদের অবস্থান পরিষ্কার করছি। ধৈর্য ধরে যাই, সামনের দিকে যাই। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করব, তো অনেক ত্রুটিটা নিয়ে এসছে, একটা জঞ্জালের মধ্যে এসছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল। চিন্তা, আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে। এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজখবর নেই, অফিস আদালতে খোঁজখবর নেই, ভয়াবহ কাণ্ড, ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। বলতে আমি বাধ্য হলাম, দুঃখিত। তো এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই, এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, হচ্ছে যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এখন কিন্তু আমার সেই জায়গাটা নেই। জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায়? জিয়াউর রহমানের কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা, একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি, সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছিলেন। ওটাই তো ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার, একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি, একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে তিনি একটা মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন। ওটা সমাজতন্ত্র ভ্রান্ত বললাম তো, সেই জন্য ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তা থেকে নিশ্চয়। আর আওয়ামী লীগ সমাজতন্ত্র করবে, চাঁদাবাজ ইস চাঁদাবাজ, যে দলের যত বড় নেতা হোক, আপনি বড় দলের তমুক নেতা, সমুক নেতা, অমুক পজিশনে আছেন, এই বাস্তবতা বাংলাদেশে এখন নাই। রাজনৈতিক নেতা কর্মীদের কোনো পেশা নাই, কোনো পরিচয় নাই, তাদের একমাত্র পরিচয় হচ্ছে তারা একটা রাজনৈতিক দল করেন, তার একটা পদ আছে এবং ওই পদ বিক্রি করার মধ্য দিয়ে তিনি চাঁদাবাজি করেন, লোকাল মাঠ ঘাট হাটের ইজারা নেন,
জলমহল নেন, বালুমহল নেন, সরকারের খাস জমিতে দোকানপাট বিল্ডিং করে ভাড়া দেন, তারপরে হচ্ছে ডিসি অফিসে বিভিন্ন যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টগুলো আছে সেখান থেকে তারা ঠিকাদারি নেন। এই বাজার টাজার এগুলোই হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের মোটা দাগে আয় উপার্জনের জায়গা। যে বিএনপি কিন্তু ডিসাইসিভলি এইগুলোকে হ্যান্ডেল করবার চেষ্টা করছে। তারা অসংখ্য কমিটি জেলায়, উপজেলায়, পৌরসভাতে তারা ডিসম্যান্টল করে দিয়েছে। তারা অসংখ্য শত শত হাজার হাজার নেতাকর্মীদেরকে অলরেডি দল থেকে বহিষ্কার করেছে, শোকজ করেছে, নোটিশ দিয়েছে, সরকারকে পর্যন্ত বলেছে। এবং বাংলাদেশের রাজনীতি নষ্ট হবার পিছনে মৌলিক যে কারণ, যে খুবই নিম্নবিত্ত গরিব পরিবারের ছেলেপেলেরা যাদের আসলে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান পাওয়ার সুযোগ নাই, কিন্তু তারা রাজনীতি করতে চায়, নেতা হইতে চায়, এই জনগোষ্ঠীটা রাজনীতিতে এসে দেশের রাজনীতির ভিতরে একটা নতুন অর্থনীতির ক্রমধারা তৈরি করেছেন। এটাকে আমরা বলছি রাজনীতির অর্থনীতি। মানে রাজনীতি যার রুটি রুজি, পেশা, খানা পিনা, লুটপাট সব কিছু মিলায়। এরপরে দেখবেন ময়লা আবর্জনার ব্যবসা আছে, ডিশের ব্যবসা আছে, নেটের ব্যবসা আছে, ফুটপাতের দোকান বসানোর ব্যবসা আছে। আমি নিজেও বলেছি, আমার কাছে অনেকবার আসছে এই অঞ্চলের ফুটপাতের 10-20 এলাকা একটা ইজারা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। তো সেই বাস্তবতাগুলো বাংলাদেশের রাজনীতিতে আছে। যে বিএনপি কিন্তু ডিসাইসিভলি এইগুলোকে হ্যান্ডেল করবার চেষ্টা করছে। তারা অসংখ্য কমিটি জেলায়, উপজেলায়, পৌরসভাতে তারা ডিসম্যান্টল করে দিয়েছে। তারা অসংখ্য শত শত হাজার হাজার নেতাকর্মীদেরকে অলরেডি দল থেকে বহিষ্কার করেছে, শোকজ করেছে, নোটিশ দিয়েছে, সরকারকে পর্যন্ত বলেছে আমার দলের নেতাকর্মী যে যেখানে আছেন তাদেরকে গ্রেফতার করেন। অতএব আমরা বিএনপির সিনিয়র লিডারশিপকে যারা চিনি, আমরা দেখতে পাচ্ছি যে ওনারা আসলে এই ব্যাপারটাতে খুবই আন্তরিক। কিন্তু এর বাইরে চাঁদাবাজি কেউ যদি করে, ফৌজদারি অপরাধ, তো এটা অন্যায়। ফৌজদারি অপরাধের বিচার করার দায়িত্ব তো বিএনপি নিতে পারবে না, অথবা কোনো রাজনৈতিক দল নিতে পারবে না। দেশে যদি কোনো দখল হয়, কোনো অন্যায় হয়, লুটপাট হয়, সেটার আইনি ব্যবস্থা নেবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অতএব দল আকারে সে কি করছে, সে সাফিসিয়েন্টলি করছে কিনা সেটা দেখার বিষয় একটা আছে, এবং সে যদি পর্যাপ্তভাবে এটা নাও করে থাকে সেটা সমালোচনা করা যাবে। বাট ফৌজদারি অপরাধ যেখানে, সেটা তো রাষ্ট্রের দায়িত্ব, সেটা অন্তর্বর্তীকালীন